এখন আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ। এবার ব্যান্ডেল চার্চে ঢুকবো, কিন্তু ওটাই আমার মনে হয় ব্যান্ডেল চার্চেও ভেতরে একদমই কোনো রকম ব্লগ ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। তাই ব্যান্ডেল চার্চের ভিতরে আমি কোনো রকম ব্লগ বা ভিডিও করতে পারবো না। ব্যান্ডেল চার্চের ভিতর ঘুরে এসে আমি আবার আপনাদের কাছে ব্যাক করবো। আপাতত ব্যান্ডেল চার্চের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে এখন ব্যান্ডেল চার্চের ঢোকার মেন গেট। আমরা এখন ব্যান্ডেল চার্চের দিকে ঢুকছি, আর হয়তো আমি ভিডিও করতে পারবো না। এই হচ্ছে ব্যান্ডেল চার্চের মেন গেট, দেখেছিলাম। আর এই হচ্ছে আজকের পরিবেশ, ব্যান্ডেল চার্চের মানুষের ঢল, পুরোপুরিভাবে মানুষের ঢল, যেন মনে হচ্ছে সপ্তমী শ্রীভূমির ঠাকুর দেখতে এসেছি সেরকম একটা স্বাদ মনে হচ্ছে। এত মানুষের জমায়েত, এত মানুষের কোলাহল দেখেও ভালো লাগছে। এটাই হচ্ছে শীতকালীন আমেজ, আর এটাই হচ্ছে শীতকালীন উৎসবের মূল কেন্দ্র। এত মানুষের আনন্দ আর এত মানুষের উৎসব। দেখতে থাকুন, কন্টিনিউ করুন ব্লগটা। দেখি নেক্সট তখন আবার ব্যাক করা যায়। ব্যান্ডেল চার্চের মূল প্রবেশদ্বার, যেখান থেকে এবার ব্যান্ডেল চার্চের ভিতরে ঢোকা যায়, সেখান থেকে আমরা এখন প্রবেশ করছি মূল ব্যান্ডেল চার্চের ভিতরে। দেখি মূল ব্যান্ডেল চার্চের ভিতরে এখন কী পরিবর্তন হয়েছে। আগে আমরা এসেছিলাম, বাট এর আগে থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে ব্যান্ডেল চার্চের পরিবেশ। আর আসুন দেখি ব্যান্ডেল চার্চের পরিবেশ এখন কীরকম। বহু ইতিহাসের সাক্ষী এই ব্যান্ডেল চার্চ, বহু ইতিহাস আছে এই ব্যান্ডেল চার্চ গড়ে ওঠার পিছনে। এই ব্যান্ডেল চার্চটি গড়ে ওঠে একটি ইতিহাসের ওপর। কথিত আছে ভাস্কো ডা গামা আমাদের ভারতবর্ষে আসার 100 বছর পর পর্তুগিজরা আমাদের বাংলায় আসা শুরু করে। পর্তুগিজ নাবিকদের কয়েকটা জাহাজ এই হুগলি নদীর তীরে আসে নিজেদের নৌবহর ঘাঁটি করতে। তারপর কালক্রমে সেই পর্তুগিজ খ্রিস্টধর্মীয় সাহেবদের কালক্রমে এই গির্জাটি স্থাপন করা হয় 1599 খ্রিস্টাব্দে। তারপর এই ছোট্ট গির্জাটি সেই খ্রিস্টধর্মীয় মানুষদের দ্বারা চালিত হতে থাকে। তারপর 1732 খ্রিস্টাব্দে শাহজাহান আক্রমণ করে এই খ্রিস্টধর্মীয়দের ওপর। সম্রাট শাহজাহানের পরিকল্পনায় সেই আক্রমণে বহু খ্রিস্টধর্মীয়দের গির্জা, বহু খ্রিস্টধর্মীয় মানুষ নিহত হন। এবং এই খ্রিস্টধর্মীয় যে ছোট্ট গির্জাটির যে পোপ ছিল জুয়ান টম ক্রুজ, সেই জুয়ান টম ক্রুজকেও বন্দি করে শাহজাহান নিয়ে যান দিল্লির আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের শাহজাহান তখনকার পোপ টম ক্রুজকে বন্দি করে নিয়ে যাওয়ার পর তাকে একটি উন্মত্ত জঙ্গলি হাতির সামনে ছেড়ে দেওয়া হয়, যাতে সেই হাতির পদলেলনে সেই পাদ্রীর মৃত্যু হয়। কিন্তু আশ্চর্যের এখান থেকেই শুরু। সেই হাতিটি, সেই উন্মত্ত হাতিটি টম ক্রুজকে পিষিয়ে দেওয়ার পরিবর্তে তাকে শুয়ে তুলে পিঠে বসান এবং পিঠে বসিয়ে নিয়ে যান সম্রাট শাহজাহানের সামনে। আর সম্রাট শাহজাহান সেই দৃশ্য দেখে অবাক হন, বিস্মিত হন, এ কি আশ্চর্য ঘটনা। আর তারপরই শাহজাহানের মনে হয় যে তিনি ভুল করেছেন। তিনি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এই ব্যান্ডেল চার্চেই তিনি তার 700 একর জমি দান করেন গির্জা তৈরি করার জন্য। কিন্তু ইতিহাসে বলা আছে কালক্রমে সেই জমিটিও নষ্ট হয়ে যায়। সেই 700 একর জমি নষ্ট হয়ে যাওয়ার পরেও গির্জা কিন্তু থেমে থাকেনি। আপনারা আজকে যেটা ব্যান্ডেল চার্চ নামে জানেন, সেই গির্জা কিন্তু পরিচালিত ছিল সেই পোপেদের অধীনেই। কিন্তু তারপর এই ব্যান্ডেল চার্চ নামটা হলো কী করে? এই ব্যান্ডেল চার্চ নামটা হওয়ার পিছনেও আছে একটি ছোট্ট ইতিহাস। কথিত আছে বঙ্গোপসাগরে যখন একটি জাহাজ আটকে যায়, একটি জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়ে এবং সেই জাহাজের ভিতরে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই নিহত হন, অনেকেই মারা যান, কিন্তু বেঁচে যান সেই জাহাজের ক্যাপ্টেন। আর সেই জাহাজের ক্যাপ্টেনই প্রতিজ্ঞা করেন এই ঝড় থেকে বেঁচে গিয়ে এই জাহাজ বঙ্গোপসাগরের যে তীরে আমি নোঙর বাঁধতে পারবো, সেইখানে সামনে যে চার্চটাই পড়বে সেই চার্চেই আমি আমার এই জাহাজের একটি মাস্তুল বা আমার জাহাজের মাস্তুলটি দান করব। তিনি সেই কথা মতোই বঙ্গোপসাগরের তীরে নোঙর করেন এবং সেই নোঙর করা জাহাজ থেকে তিনি এগিয়ে যান চার্চের উদ্দেশ্যে এবং তার চোখে পড়ে এই গির্জাটি। আর এই গির্জাতে তিনি তার কথা মতো তার জাহাজের মাস্তুলটি প্রদান করেন।
সেই মাস্তুলটা এখনো গির্জায় আছে। অবশ্য সেই মাস্তুলটা পুরো ভগ্নপ্রায় দশা, কিন্তু এখনো গির্জার সামনে সেই নাবিকের দান করা সেই মাস্তুলটি দেখা আছে। আর এই মাস্তুল মানে জাহাজের যে মাস্তুল আমরা বলি, সেই মাস্তুলকে পর্তুগিজ ভাষায় বলা হয় ব্যান্ডেল। আর সেই থেকেই এই চার্চের নাম হয় ব্যান্ডেল চার্চ। এবং সেই পুরনো গির্জার নামকরণ করে সেই নাবিকটি, সেই ঝড়ের মধ্যে বেঁচে যাওয়া নাবিকটি নামকরণ করে যান ব্যান্ডেল চার্চ। এতক্ষণ আপনাকে গল্প করলাম, শোনালাম ব্যান্ডেল চার্চের একটা মাস্তুলের কথা বললাম না, যে মাস্তুল থেকে এসছে ব্যান্ডেল চার্চ নামটি। সেই মাস্তুলটি হচ্ছে এইটা। এই মাস্তুলটি দান করেছিল সেই বেঁচে যাওয়া নাবিকটি, বঙ্গোপসাগর তটে প্রবল ঝড়ের মধ্যে পড়া সেই নাবিকটি দান করে যায় এই মাস্তুলটি এই চার্চে বা এই গির্জাতে। সেই থেকেই নামকরণ হয় ব্যান্ডেল চার্চ, কারণ মাস্তুলকে পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল বলা হয়। এই হচ্ছে ব্যান্ডেল চার্চের ইতিহাস। তোমরা ব্যান্ডেলে আসবে, ব্যান্ডেল চার্চকে দেখবে, ঘুরবে, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে এই রকমই নির্মম কিছু ইতিহাস। আরও কিছু স্থাপত্য আছে, আরও বাংলা এরকম অনেক স্থাপত্য ভাস্কর্য আছে যার পিছনে এরকমই কিছু নির্মম ইতিহাস লুকিয়ে আছে, যে স্থাপত্যগুলো কিছু ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী। চেষ্টা করবো সেই সমস্ত জায়গাগুলোয় যাওয়ার। তবে আপাতত ব্যান্ডেল চার্চ থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে পাশের মেলাটায় যাব। চলুন, আপাতত ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমি এখন ব্যান্ডেল চার্চের মেলায় ঘুরছি। এবার ব্যান্ডেল চার্চের মেলায় মানুষজনের কীরকম ঢল সেটা একবার আপনাদের প্রত্যক্ষ করে দিই, দেখুন নিজের চোখে। এই হচ্ছে ব্যান্ডেল চার্চের যে মেলাটা, সেই ব্যান্ডেল চার্চের মেলায় মানুষের ঢল। এই পরিমাণ মানুষের ঢল নেমেছে ব্যান্ডেল চার্চের মেলাটায়, যেটা হয়তো আপনাদের আমি দেখাতে পারছি। এইটা হচ্ছে ভিড়। চল একটা জিনিস মানে এটাই ফায়দা। হয়নি বাড়ি যাচ্ছ? নতুন দোকান। এটা ব্যান্ডেল চার্চের মেলা। আমি যেখান থেকে মেলাটা দেখা শুরু করেছি সেটা শুধুমাত্র মেলার শুরু ছিল, মানে সেখানে সমস্ত রকম দোকানপাট, খাবারের দোকান, সেখানে সমস্ত রকম বাচ্চাদের খেলার দোকান, ট্যাটুর দোকান, পিঠের দোকান, ফুচকার দোকান, মকটেলের দোকান, এই সমস্ত ছিল। এইখানটা পুরো মাঠ জুড়ে দেখুন, পুরো মাঠ জুড়ে মেলা, মেলার মেলা, এত বড় মেলা। বাট এই মেলাটা কিন্তু আমি এবছর প্রথম দেখছি, জানি না আগের বছর হয়েছে কি না। আমি 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু মাঠটায় কোনো মেলা বসতো না। হয়তো 2 বছরের মধ্যে মাঠটায় মেলা বসা শুরু হয়েছে। ম্যাটটা বলছি, কি অবস্থা দেখেছেন আমার, ম্যাট করছি মাঠটায়। আর এই অবস্থা মেলার, এত মেলার একটা পসরা, মানে গোটা মেলার পসরা, এবং মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জায়গা থেকে যদি আমি ওই দিকটা যাই হয়তো মানুষজন দেখাতে পারবো যে কতটা আছে, আর মেলা কতটা আমি বাইরে আপনাকে দেখাতে পারছি না, কতটা দেখাতে পাচ্ছি। এই হচ্ছে ব্যান্ডেলের চার্চের মেলা। এবার আমরা মেলা থেকে বেরোচ্ছি, তবে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মেলা কিন্তু বিকেল 5টার মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিকেল 5টাই লাস্ট, কারণ 4:50 গির্জার গেট বন্ধ হয়, আর 4:50 পর 5টা থেকে গির্জার প্রেয়ার শুরু হয়। তার মধ্যে 5টার মধ্যে কিন্তু এই মেলা বন্ধ হয়ে যায়। এটা একটা ইনফরমেশান। সকাল থেকে মেলাটা ওপেন থাকে, ইভেন সকালেরই মেলা, এটা সকাল থেকে ওপেন থাকে বিকেল 5টা পর্যন্ত। যখন থেকে গির্জার প্রেয়ার শুরু হয় তারপর থেকেই কিন্তু এই মেলা বন্ধ হয়ে যায়। এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে রাখলাম। যারা যারা ব্যান্ডেল চার্চ আসবেন এই সময়টা মেপে আসবেন বিকেল 5টা।
আজকের মতো ঘোরা কমপ্লিট, আজকের মতো ভ্রমণ শেষ। এবার বাড়ির পথে ট্রেনে বসে আছি। ট্রেনটা এখন 6টা বাজে, 6টা 5-এ ছাড়বে ব্যান্ডেল টু হাওড়া। বালি স্টেশনে নামবো, সেখান থেকে বাস ধরে কোনা হাই রোড, কোনা হাই রোড থেকে আমাদের বাড়ি। আর আজকের ঘোরা ভীষণই ভালো। তবে হ্যাঁ, যেটুকু বললাম 5টার মধ্যে কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ হয়ে যায়, সেই মতোই আপনারা যাবেন যাতে মেলাও ঘুরতে পারেন, ব্যান্ডেল চার্চটাও ঠিকঠাকভাবে দেখতে পারেন। অবশ্য ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চের ঘোরার অভিজ্ঞতা আপনাদের নতুন করে কীভাবে বা কী বলবো জানি না, যারা ফিল করতে পারেন, যাদের অনুভূতি আছে তারা অবশ্যই বুঝতে পারেন ব্যান্ডেল চার্চ কী জিনিস। কারণ আমি যখন ব্যান্ডেল চার্চ থেকে বেরোচ্ছি, ন্যাচারালি আমরা যখন বাড়িতে থাকি তখন বিশাল কোলাহল হয়, বাইরে যদি ঝগড়া হয়, কোলাহল হয়, সেগুলো আমাদের ঘরের ভিতরেও আসে। কিন্তু ব্যান্ডেল চার্চের ভিতরে এত মেলা, এত ডিজে বাজছে, এত গান বাজছে, কিন্তু তা সত্ত্বেও চার্চের ভিতরে যেন কোনো রকম আওয়াজ যাচ্ছে না। চার্চের ভিতরটা পুরো পিন ড্রপ সাইলেন্ট, এতটা নীরব, এতটা শান্ত আছে, সেটা আপনি ফিল করতে পারবেন। জানি না কেন ওটা গ্রানাইট পাথরে চার্চটা তৈরি বলে এইরকম হয় কি না সেটা আমার জানা নেই, কিন্তু চার্চটা অত্যন্ত নীরব, অত্যন্ত শান্তিময় জায়গা। অনায়াসে সেই শান্তিপূর্ণ জায়গাটায় আপনি বিরাজ করতে পারেন। এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চে সেই আওয়াজগুলো ধাক্কা দেয় না, কারণ যখন ভেতরে প্রার্থনা চলে তাদের প্রার্থনাটা হয়তো এতটাই গভীর যে হয়তো বাইরে কোনো কোলাহল ভিতরে প্রবেশ করতে পারে না। আর চার্চটা এতটাই নীরব, এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, আপনি নিজে সেই ফিল করতে পারবেন সেই নীরব জায়গাটা। আপাতত বাড়ির পথে, আজকের মতো ভ্রমণ শেষ। আবার নেক্সট কবে কোথায় বেরোতে পারি দেখা যাক। আপনাদের তো নিশ্চয়ই বলবোই, কারণ আপনাদের আপডেটও দেবো, আর আপনাদের সাথে নিয়েই বেরোবো সমস্ত আপডেট দেওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান যে আরও কী কী এরকম ব্লগ দেখতে চান আপনারা আমার থেকে। আর আমাকে যদি অন্য কোনো জায়গায় আপনারা দেখতে চান যে সেই জায়গাগুলো আমি গিয়ে কভার করি, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমি নিয়ে চলবো, আমার খুব প্রয়োজন। প্লিজ এই ভিডিওটা লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান না। কী আছে সাবস্ক্রাইব করতে, টাকা পয়সা লাগে না তো। সাবস্ক্রাইবের একটা বাটন ছোট্ট করে প্রেস করবেন যাতে একজন এগিয়ে যেতে পারে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে যান, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনার সাবস্ক্রাইব আমাকে এগিয়ে দেবে প্লিজ। তো আজকের মতো বাই।